Director of the company, Engineer A.K.M. Abdullah Saif, Director of the company, Engineer A.H.M. Joyul Haq, Deputy Managing Director of the company, and Engineer Muhammad Abdullah Awal, Managing Director of the company. 38তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। কোভিড-19 এর কারণে আমরা বিগত বছরগুলির ন্যায় জাঁকজমকপূর্ণভাবে 38তম বর্ষপূর্তি উদযাপন করতে না পারলেও বর্ষপূর্তি উদযাপনের ধারাবাহিকতা রক্ষার্থে আমাদের প্রিয় ডিরেক্টর আর্কিটেক্ট A.K.M. আব্দুর রহমান শাফি স্যারের উদ্যোগে এবং দিক নির্দেশনায় সীমিত আকারে সম্পন্ন হবে আজকের সকালের এই আয়োজন। করোনা মহামারীতে আমাদের এই আয়োজনের সংক্ষিপ্ত স্বল্প পরিসরে হলো ইতিমধ্যে আমরা সম্মানিত ল্যান্ড ওনার, ফ্ল্যাট ওনার এবং ফ্ল্যাটে বসবাসকারীদের হাতে প্রায় 5,538তম বর্ষপূর্তির বিশেষ উপহার বক্স পৌঁছে দিতে সক্ষম হয়েছি। কোভিড-19 এর উন্মাদনা শেষ হয়ে আসলেও এই 38তম বর্ষপূর্তি উদযাপন আগামী দিনের জন্য, আগামী প্রজন্মের জন্য ইতিহাস হয়ে থাকবে এবং উপস্থিত সকলের আমৃত্যু মনে থাকবে একটি বিশেষ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় সাহসিকতার সাথে মাস্ক পরে এই দিনটি উদযাপন করার কথা। সেই শুভক্ষণ, শুভ জন্মদিন, ACL এর শুভ জন্মদিন, ACL এর শুভ জন্মদিন। প্লিজ এ বিগ হ্যান্ড ফর দ্য ডে। থ্যাংক ইউ। সফলতা উন্নতির ধারাবাহিকতা চলমান থাকবে ইনশাআল্লাহ। শুরু থেকে অদ্যাবধি যাদের অক্লান্ত পরিশ্রম, মেধা, সততা, প্রসার খ্যাত মরহুম ইঞ্জিনিয়ার M.A. মতিন স্যারকে, যিনি আমৃত্যু স্নেহের বাহুবন্ধনে এই পরিবারকে আগলে রেখেছিলেন, যার স্নেহের স্বাদ আজও অম্লান থাকবে ততদিন যতদিন এই পরিবার সফলভাবে বেঁচে থাকবে। আমরা স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি। আরো স্মরণ করছি ACL পরিবারের কাছের ও দূরের সকল শুভাকাঙ্ক্ষী ও পরিচিত জনদের যারা কোভিড-19 প্রয়াত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। ACL পরিবার অনেক সদস্যকে তিনি কোভিড-19 এর মহামারী থেকে মুক্ত রেখেছেন এবং আক্রান্তদের সুস্থতাও দান করেছেন। যারা বর্তমানে অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য এবং যারা সুস্থ আছেন তাদের হেফাজত ও নিরাপত্তার জন্য প্রার্থনা জানাচ্ছি। আলহাজ মাওলানা নূর মোহাম্মদ, জনাব আলহাজ মাওলানা নূর মোহাম্মদ। শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উম্মতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ-শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরশাদ হচ্ছে, আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, সতত অসীম দয়ালু। যখন এসে বসবে আল্লাহর সাহায্য এবং বিজয় এবং আপনি লোকজনকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি কৃতজ্ঞতা প্রকাশে প্রশংসার মাধ্যমে আপনার প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং বিনয়ের সাথে উম্মতের জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী এবং আরো অধিক করুণাময়, প্রত্যাবর্তনে সতত অবলম্বন দানকারী। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অবস্থার কারণে সশরীরে উপস্থিত হতে পারেননি। আমরা চেষ্টা করব যে কোনো সময় স্যারের সাথে সংযোগ স্থাপনের জন্য, এবং স্যারের সাথে সংযোগ স্থাপন হলেই উনি আমাদেরকে হয়তো কিছু বলবেন, সেটা ফোনের মাধ্যমে আমরা সেই চেষ্টা করে যাব। করি আপনাদের স্বতঃস্ফূর্ততা আমাদেরকে সহযোগিতা করবে। সবাইকে ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমাদের ডিরেক্টর সর্বজন প্রিয় জনাব A.K.M. আব্দুর রহমান শাফি স্যারের দৃষ্টিনন্দন
তারুণ্যদীপ্ত আর আধুনিক স্থাপত্য কৌশল ইতিমধ্যে যথেষ্ট প্রশংসিত হয়েছে গ্রাহক বান্ধব। প্লিজ এই পর্যায়ে আর্কিটেক্ট এ.কে.এম. আব্দুর রহমান স্যার। আসসালামু আলাইকুম। দেখতে আরেকটি বছর কেটে গেল এবং খুব ব্যতিক্রম ধর্মী একটি বছর আমি বলবো। আসলে আমরা আগে ভাবতাম যে জগৎটা পরিবর্তনশীল, সবসময় পরিবর্তন হচ্ছে এবং যতই দিন যাচ্ছে যেন পরিবর্তনটা আরও দ্রুততর হয়ে উঠছে। তবে এখন শুধু সেটাই না, এখন ইটস নট জাস্ট এভার চেঞ্জিং, ইট ইজ চেঞ্জিং ইন ভেরি আনপ্রেডিক্টেবল ওয়ে। তো সেই জন্য আমি যেটা মনে করি আমাদেরকে অবশ্যই ডায়নামিক তো হতেই হবে কোপ আপ করার জন্য। শুধু ডায়নামিকে না, সেই সাথে আমাদেরকে হতে হবে দূরদর্শী, সেই সাথে আপনার সাহায্য অবশ্যই প্রয়োজন। তাই মনে করি আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানির যে এক্সপিরিয়েন্স আছে, যে স্কিল আছে, যে ট্যালেন্ট আছে, তাদের অবশ্যই যে কোনো সিচুয়েশন অ্যারেস্ট করুক না কেন, ইনশাআল্লাহ উই আর আ ভেসেল বিগ এনাফ। আল্লাহ যদি সাহায্য করেন, উই ক্যান টার্ন ইট অ্যারাউন্ড। তো সবার কাছে আবারও দোয়া কামনা করছি এবং সবাই সঙ্গে থাকবেন এবং ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। এটাই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অধিকতর বেগবান ও সুদূর প্রসারী করতে ইতিমধ্যে ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ.কে.এম. আব্দুল্লাহ সাইফ স্যারের দক্ষ, উদ্যমী, ইতিবাচক চিন্তাভাবনা ও নেতৃত্বের প্রতিফলন সুস্পষ্ট এবং সক্রিয়। আমরা স্যারের সুস্বাস্থ্যের জন্য জোর করতালের মাধ্যমে স্যারকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে প্রতিষ্ঠানকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন ডিরেক্টর এ.কে.এম. আব্দুল্লাহ সাইফ স্যার। এই ধাবা কন্টিনিউয়াসলি আছে আমাদের উপরে প্রায় 2 বছর ধরে। তো সেই অবস্থার মধ্যে আমরা প্রোগ্রাম করতে পারতেছি এই অডিটোরিয়ামে আগের মানে নর্মাল টাইমের মধ্যে অনেকটা, যদিও মানুষজন কম আছে। তো আলহামদুলিল্লাহ সবাই এখানে যারা আছি সুস্থ আছি, ভালো আছি এবং আশা করি সামনের দিনেও ভালো থাকবো, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শুরু করছি। অনেস্টলি স্পিকিং, যে এরকম প্রেডিকশন আমাদের ছিল, যেটা শাফিউকটাকে বললো যে খুব আনপ্রেডিক্টেবল একটা টাইমের মধ্যে আমরা পার হচ্ছি। যে কোনো কিছুই মানে একটা চিন্তা ভাবনা করে আগানো হয়, আবার 2 মাস পরে দেখা যাচ্ছে ডিফারেন্ট ওয়েতে আগাতে হচ্ছে। সো ভেরি টাফ টাইম, বাট আলহামদুলিল্লাহ আমরা আগাচ্ছি স্ট্রংলি, উই আর বিং স্ট্রং। সেটা প্রশংসার দাবিদার রাখে আমাদের মেম্বার যারা আছেন সেলফ ফ্যামিলি, তাদের সবারই এখানে আমি মনে করি কৃতিত্ব আছে। তার সাথে বলবো যে অ্যাকচুয়ালি ইনশাআল্লাহ অনেক কিছুই প্ল্যান তো ছিল, বাট করোনার কারণে অনেক কিছু হয়তো বা একটু স্লো হয়ে গিয়েছে বা এক্সিকিউট করতে পারিনি। বাট ইনশাআল্লাহ বাই নেক্সট ইয়ার আমরা অনেক কিছু এক্সিকিউট করব, যাতে আমাদের কোম্পানি আরও বেটার একটা সিচুয়েশনে আসতে পারে। তো কতগুলো পয়েন্ট আমি জাস্ট হাইলাইট করব। আমি বলছি না যে কোনো স্পেসিফিক সেকশন বা ডিপার্টমেন্টই ভালো করেছে, সবাই কিন্তু যার যার জায়গা থেকে মানে ফুল এফোর্টটা দিয়ে কাজ করতেছে, সবাই প্রশংসার দাবি রাখে। বাট কয়েকটা সেকশন বা ডিপার্টমেন্টের ব্যাপারে আমি একটু বলতে চাই জাস্ট আপডেট। সেটা হলো যে আইটি আর এইচআর তো অবশ্যই আগেও বলেছি যে স্ট্রং আছে, স্টিল তারা কাজ করে যাচ্ছে কোম্পানির বেনিফিটের জন্য। আর তারই অংশ হিসেবে রিসেন্টলি যেটা হয়েছে যে আমরা সাইট লেভেলে যেই অ্যাটেন্ডেন্স, সেটা কিন্তু এখন মানে অনলাইনে চলে আসতেছে। অ্যান্ড ভেরি সুন ওটার জন্য আর কোনো পেপার ইউজ করতে হবে না, পেপারলেস হয়ে যাবে। তারপর সব রকমের নোটিশ, তারপরে ইনফরমেশন আদান প্রদান, বলা যায় 80% এখন সব ইমেলের থ্রুতে হচ্ছে। সো পেপার ইউজ আরও কমে আসতেছে। সো ওয়ার্ল্ডে কার্বন ফুটপ্রিন্ট কিন্তু কমে যাচ্ছে, অ্যাটলিস্ট আমাদের তরফ থেকে। তার সাথে হচ্ছে ট্যাক্স সেকশন, দেন অ্যাকাউন্ট সেকশন, তারা আগের থেকে অনেক বেশি স্ট্রং এবং এটার বেনিফিট আমরা ভেরি সুন দেখতে পাবো, কোম্পানি অনেক বেনিফিটেড হবে। আর তারপরে হচ্ছে সেলসের ব্যাপারে তো আমার বলার কিছুই নেই। অ্যাকচুয়ালি দে আর ডুইং মার্ভেলাস জব। যেই প্রাইসে, যেই প্রজেক্ট, যেই পরিমাণে ফ্ল্যাট তারা সেল করে আসতেছে এবং তাদেরকে রিকভারি যেভাবে সাপোর্ট দিচ্ছে, অবশ্যই থ্যাংকস টু ইউ গাইস। আর এভাবে বলতে গেলে তো আসলে অনেক সেকশনের ব্যাপারেই কথা বলতে মন চায়, তো যাক এতগুলো তো সময় নেই, জাস্ট একটা সেকশনের কথা বলে আমি শেষ করব, যেটা খুব ভাইটাল ছিল। বছরের শুরু থেকে আমাদের ল্যান্ড কিন্তু সাইন হচ্ছিল না এনাফ, বাট বাই দি এন্ড অফ দিস ইয়ার আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদের যে টার্গেটটা ছিল, দ্যাট ইজ ল্যান্ড সেকশনের যে টার্গেটটা ছিল, যে পরিমাণ ল্যান্ড বা যে ভ্যালুর ল্যান্ড অ্যাকোয়ার করতে হবে,
অনেকটুকু অ্যাচিভ করতে পেরেছে, and still we have one more month to go. তো আশা করি বাই দ্য বিগিনিং অফ জানুয়ারি আমরা অ্যাকুরেট একটা পিকচার পাবো, অ্যান্ড হোপফুলি 99% বোধহয় অ্যাচিভমেন্ট হয়ে যাবে, দেখা যাক। তো আশা করি সামনের বছরও আবার আমরা এভাবে মিলিত হতে পারবো, বাট প্রতিবারের মতো এবারও বলবো যে আই এম লুকিং টু দ্যাট স্পেসিফিক ইয়ার, দ্যাট ইজ যখন আমাদের 50 বছর হবে, আজকে থেকে আর 12 বছর বাকি। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালোভাবে সবাই সুস্থ থাকি, এবং এই কোম্পানিকে নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে আমরা এই কোম্পানিকে নিয়ে আগে যেতে পারি, যাতে আমরা এখানে যারা আজকে উপস্থিত আছি তারা সবাই সহ ওই 50 বছরটা উদযাপন করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ স্যারকে। স্যারকে আবারও ধন্যবাদ, আবারও স্যারের জন্য জোর করা থাকে। ডিএমডি স্যার বলেন, কোম্পানি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আমাদের মাননীয় ডিএমডি স্যার ইঞ্জিনিয়ার এইচএম জহিরুল হক স্যার, যার উৎসাহ, অনুপ্রেরণা ও প্রগতিশীল দিক ও নির্দেশনা আমাদের কর্মোদ্যমের সহায়ক। এই পর্যায়ে ভবিষ্যৎকে বর্তমানের চেয়ে অধিকতর প্রগতিশীল, বাস্তবমুখী ও বেগবান করার লক্ষ্যে ডিএমডি স্যারের বক্তব্য শুনবো। ডিএমডি স্যারের বক্তব্য শুনবো। আসসালামু আলাইকুম। গত বছর আমরা করোনা অনুযায়ী আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি। আসলে এটা একটা খুবই চ্যালেঞ্জিং সময় যাচ্ছে সবার জন্য, আর আমাদের নির্মাণ সেক্টরে তো এটা আরো বেশি কষ্টকর, কারণ আমাদের একটা প্রজেক্টে এত কম্পোনেন্ট এবং আইটেম আছে, এত লোকজন জড়িত যে এটার যদি সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত না হয় তাহলে প্রজেক্টগুলো ডিলে হয়ে যায় এবং আমাদের সব দিক দিয়ে আর্থিক ক্ষতি হয়। আমাদের মনে আছে গতবার এই সময়টা খুবই আরো খারাপ ছিল, করোনা পরিস্থিতি আরো খারাপ ছিল। সরকার বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত দিচ্ছিল, কখনো লকডাউন দিচ্ছে, কখনো শাটডাউন দিচ্ছে, কখনো বলতে 7 দিন চলবে, আবার 7 দিন পরে চলবে না। এই অবস্থায় তো আর একটা নির্মাণ প্রতিষ্ঠানের কাজ কন্টিনিউ করা খুবই কঠিন অবস্থা ছিল। যাক, আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সাহেবের সুনির্দিষ্ট নির্দেশনায় আমাদের প্রজেক্টগুলো মোটামুটি ভালো এগিয়ে চলেছে, এবং আমি যারা এর সাথে জড়িত, বিশেষ করে সাইট লেভেলে যারা এটা ম্যানেজ করেছেন, তারা অবশ্যই বিশেষ অভিনন্দন পাওয়ার যোগ্য। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কারণ আমরা যারা হেড অফিসে ছিলাম, আমাদের এক্সপোজার করোনার সাথে খুব লিমিটেড ছিল। রুমে ছিলাম বা টেবিলে ছিলাম, মাস্কুরা ছিলাম, কিন্তু যারা সাইটে ছিলেন তারা তো অনেক শয়ে লোক ওখানে আছে, এবং ওখানে এবং স্তরের লোক আছে যারা স্বাস্থ্য সচেতনতা বিশেষ নিয়ে মাস্ক পরার আগ্রহ নেই, হাত ধোয়ার আগ্রহ নেই, এমন লোকদের নিয়ে তাদেরকে কাজ করতে হয়েছে এবং প্রজেক্টগুলো তারা এগিয়ে নিয়ে গেছে। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বুলবুল সাহেব বলেছেন যে আমি সবসময় বলে আসছি যে কোম্পানি ভালো থাকলে আমরা ভালো থাকবো, এটা স্বতঃসিদ্ধ কথা। অনেক কোম্পানি বসে গেছে, অনেক কোম্পানি নাই, অনেক কোম্পানি কাজ বন্ধ করে রাখছে, যে নাই, কাস্টমার নাই, টাকা পয়সা নাই। আলহামদুলিল্লাহ, আমরা এটা একটা মানুষের গর্ব করা ঠিক না, কিন্তু আল্লাহর রহমত, বিশেষ রহমত যে আমরা কোম্পানির, আপনাদের যখন পুরা 3 মাস লকডাউন ছিল তখন কিন্তু কারো বেতন বন্ধ ছিল। একটা অবাক কাণ্ড যে কোম্পানি কিছু আয় করতেছে না, কোনো কিছু আসতেছে না, তার সদস্যদেরকে বেতন দিয়ে যাচ্ছে। এবং সেই সময় যে তারা হেড অফিসে যারা কাজ করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। সামনের সময়ও কি হবে এটা কেউ কিন্তু বলতে পারতেছি না। মনে হচ্ছিল যেন করোনা চলে যাচ্ছে, আমাদের হেড অফিসের অবস্থা দেখে মনে হচ্ছিল হ্যাঁ করোনা প্রায় চলেই গেছে, আর রাস্তাঘাটে তো কথাই নেই, মাস্ক পরা নাই। কিন্তু দেখেন আবার একটা নতুন একটা ভ্যারিয়েন্ট চলে আসছে। ইউরোপ দেখেন, আমেরিকা দেখেন, সব জায়গায় করোনা কিন্তু বাড়তেছে। সুতরাং আমরাও তো গ্লোবালের বাইরে না, ইন্ডিয়াতে এসে গেছে, কলকাতা এসে যাচ্ছে, আমাদের এসে যাবে ওমিক্রন। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্কতা থেকে স্বাস্থ্যবিধি পালন করে আমাদের কাজগুলোকে সমাধান করতে হবে। এইটাই চ্যালেঞ্জ। কিন্তু ভালো থাকার চেষ্টা করব, অন্যকে ভালো রাখার চেষ্টা করব, এবং সেই সাথে কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ কাজ এগিয়ে পিছিয়ে গেলে কোম্পানি পিছিয়ে যাবে, কোম্পানি পিছিয়ে গেলে আমরাও পিছিয়ে যাবো। কারণ এটা কোনো অফুরন্ত কোনো সম্ভার নাই, সম্পদ নাই যে কোম্পানি বসে থাকবে আর এখান থেকে সম্পদ বেরিত থাকবে, তা সম্ভব নয়। সুতরাং আমাদেরকে নিজেদের সচেতনতা রাখতে হবে এবং কাজকর্ম কীভাবে এগিয়ে নেওয়া যায় সবাই সম্মিলিত হবেই। কারণ আমরা টিকেও প্র্যাকটিস করি, সেইটা কিন্তু আমাদের ব্রেনে সবসময় থাকে।
হয়তো ফিজিক্যালি আমরা এখন আর মিটিং টিটিং করতে পারতেছি না হয়তো, কিন্তু টিকিউম যে চর্চা আমরা করেছি আমাদের ব্রেনে কিন্তু আছে। সুতরাং এটা সবসময় মনে রাখতে হবে যে আমরা আসছেন একটা কোম্পানি, একটা পরিবার, এর সদস্যরা সবাই একজনের সাথে একজন জড়িত, এবং এর কর্ম পরিধি এবং এর কর্ম কম্পোনেন্ট গুলো কিভাবে ভালোভাবে করা যায়, কিভাবে আর সুন্দরভাবে করা যায়। টিকিউম বিলিভ করে যে হ্যাঁ, একটা কাজ আমি প্রথমেই যদি ভালো করে করি তাহলে এই কাজটা সুন্দরভাবে হবে, এবং পরবর্তী এই কাজটা ভিন্নভাবে করতে হবে, যার জন্য খরচ কমে যাবে। এই বিষয়ে বলতেন যে হ্যাঁ, ভালো কাজ করলে খরচ কমে, এটা কিভাবে প্রথম বুঝতেন না, কিন্তু পরবর্তীতে দেখলাম ফিজিক্যালি কষ্ট করতে হ্যাঁ, ভালো কাজ করলে যেহেতু এটা রিপিট করতে হচ্ছে না, এই জন্য খরচ কমে যাচ্ছে। সুতরাং সবার প্রতি আহ্বান থাকবে, সবাই আমরা সচেতন, তারপরে বলতে হচ্ছে, বলছি আর কি, সবাই ভালো থাকি, সবাই চেষ্টা করি কোম্পানি কীভাবে ভালো থাকে, আগামী দিনগুলো কীভাবে কোম্পানিকে এগিয়ে নেওয়া যায়, সেই জন্য সবার জন্য আহ্বান রইল। আশা করি সময় সবসময় একটা সাইকেলের মতো, আজকে করোনা আছে, ইনশাল্লাহ হয়তো 2 বছর পর থাকবে না, 1 বছর পর থাকবে না, কিন্তু কোম্পানির কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। কোম্পানি থাকবে ইনশাল্লাহ, কোম্পানি থাকবে, সামনের জেনারেশন আসবে, আগে অনেকে ছিল এখন নাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ছিল, সবারই এখানে আমাদের কন্ট্রিবিউশন আছে কোম্পানির অবদানে। সুতরাং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। স্যার একটু প্রস্তুতি নিচ্ছেন, উনি 10 মিনিট পরে আমাদের সাথে কথা বলবেন, যাকে আমরা আমাদের বাকি প্রোগ্রামকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, মানুষের জন্ম শুধু নিজের জন্য নয়, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার সৃষ্টির সেবা করার জন্য। এই মূল্যবান উক্তিটি এসিএল পরিবারের প্রতিষ্ঠাতা, মানব কল্যাণে নিবেদিত, উদার মন ও পরোপকারী ব্যক্তিত্ব জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল স্যারের। তার কর্মে, কথায় ও আচরণে উক্তিটির প্রতিফলন স্পষ্টত। বিশেষ করে এই করোনা মহামারীতে উক্তিটির প্রত্যক্ষ প্রতিফলন লেবার, শ্রমিক থেকে শুরু করে প্রতিষ্ঠানের ভিতরের ছোট বড় সকল কর্মকর্তা কর্মচারী, স্যারের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই উপলব্ধি করতে পেরেছেন। আমরা দেখেছি তার উদ্বিগ্নতা, দুশ্চিন্তা, সুচিন্তা, মানসিক অস্থিরতা, প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত প্রতিটি লোকের সুস্থ রাখার জন্য তার বিভিন্ন পদক্ষেপ, প্রিভেন্টিভ ওষুধ সরবরাহ, বিভিন্ন রকম স্বাস্থ্য সচেতন নির্দেশনা প্রদান ইত্যাদি নিয়ে স্যার অদ্যাবধি নিজেকে ব্যস্ত রেখেছেন। নিঃসন্দেহে বলা যায় আমাদের এমডি স্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল একজন সফল দলনেতা, যার সুদক্ষ নেতৃত্বে আমরা দলবদ্ধ হয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে বদ্ধপরিকর। প্রতিষ্ঠানের কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী, এমনকি শ্রমিকদের প্রতি রয়েছে স্যারের সহযোগিতা সুলভ ভালোবাসা। তিনি বলেন, আমি যেন কোনো প্রাণীকুলের ক্ষতির কারণ না হই, কারো উপকারে আসতে পারি আর না পারি। আমরা দৃঢ়তার সাথে বলছি, তার দ্বারা কখনোই কারো বিন্দুমাত্র ক্ষতি হয়নি, বরং পরোক্ষভাবে হাজার হাজার পরিবারের, লক্ষ লক্ষ মানবের কল্যাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। আমরা তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমরা সত্যি ভাগ্যবান ও গর্বিত এমন একজন ব্যক্তিত্বের সান্নিধ্যে থাকতে পেরে। আসুন আমরা সবাই আবারও দাঁড়িয়ে জোর করতালির মাধ্যমে স্যারের প্রতি সম্মান প্রদর্শন করি। যেহেতু আমরা সবাই ভালো আছি তো, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। সেখানে করোনার মতো একটা যুগে আমরা এখন বাস করছি, এটা অতিক্রান্ত করছি, যেটা খুবই চ্যালেঞ্জের ব্যাপার। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে আমরা সফলভাবেই এটাকে ফেস করার করেছি বলা যায় অবশ্যই। তো ব্যাপারটা অনেক কঠিন ছিল, আমি আর নতুন করে রিপিট করতে চাই না। গত বছর যখন জুনের 1 তারিখ থেকে সীমিত আকারে অফিস খোলার পারমিশন দিল সরকার, তো আমরা অফিস খুললে তো হবে না, আমাদের প্রজেক্টে কাজ তো বন্ধ, লোকজন না খেয়ে আছে, আমাদের যারা কর্মী বাহিনী ছিলেন তারা না খেয়ে আছে, বুঝতে পারছিলাম। তো সামান্য কিছু টাকা আমরা পাঠিয়েছিলাম, জনপ্রতি কিছু কিছু টাকা, তো খুব সামান্য আর কি। যাই হোক, তারপরে যখন আমরা এখন প্রজেক্ট ওপেন করব, কিন্তু এতগুলো মানুষকে নিয়ে এখন শুরু করা, যেরকম একটা করোনার একটা সবল চলছে, তখন একটা কঠিন বিষয় ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সাহস করে কিন্তু নেমে পড়লাম। যদিও প্রথম আমরা 50% মতো ওয়ার্কার নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, অফিসেও তাই, হেড অফিসেও তাই। তো যাই হোক, তারপরে তো যা যা আমরা করেছি আমরা সবাই জানি। আল্লাহর অশেষ মেহেরবানি যে আসলে সময় মতো আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলাম,
এবং আল্লাহর অশেষ সহমতে আমরা সুস্থই ছিলাম। তবে হ্যাঁ, অনেকেই অসুস্থ হয়েছেন, অনেকেই, কিন্তু তার প্রতিষেধকও আমাদের হাতে ছিল। এটা অবিশ্বাস্যভাবে ঘটনাটা ঘটেছে। আমি একটু শেয়ার করি বিষয়টা। গত বছরের আমাদের মার্চের 26 তারিখ থেকে লকডাউন শুরু হলো। তো 25 তারিখে অফিস ক্লোজ করে বাসায় চলে গেলাম। এখন এত ব্যস্ততার মাঝখানে হঠাৎ করে অলস হয়ে গেলাম, এটা কেমন হলো? তো শরীরটা ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না। তো আমাদের যে হাসান সাহেব, যে হোমিওপ্যাথিক ডাক্তার, ওনাকে ফোন করলাম। উনি বললেন যে ঠিক আছে, ড্রাইভার পাঠান, আমি ওষুধ দিয়ে পাঠাচ্ছি। তো ঠিক আছে। সাথে একটু যোগ করলেন যে করোনার যে সমস্ত সিমটমের কথা শুনতেছি, আসলে করোনা কি এখন আমরা জানি না, কিন্তু করোনা কিছু সিমটমের কথা শুনতেছি, যে প্রত্যেকটা সিমটমের কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ আছে। আমি অল্প কিছু ওষুধ কিন্তু বাসায় নিয়ে আসছি, যদিও চেম্বার বন্ধ। যে আমার পরিবারের বা আপনার মতো খুব কাছাকাছি মানুষের কারো যদি কোনো সমস্যা হয়, তাহলে যদি দিতে পারি তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। তার কিছুদিনের মধ্যেই জুনের 13 তারিখ, জুনের 13 তারিখ তাই হওয়ার কথা, রমজানের 19 তারিখে সকালবেলা সেহরির সময় আমাদের ছোট ডাইরেক্টর সাহেব আব্দুর রহমান শাফি, তার জ্বর। তো শুনেই তো একটু ঘাবড়ে গেলাম যে এটা কি হলো। তো যাই হোক, পরের দিন সকালবেলা ওনাকে ফোন করলাম। তো উনি বললেন যে ঠিক আছে, পাঠানো ওষুধ দিয়ে দিচ্ছি। তো সেটা হলো, এরপরে মনে হলো যে না, এটা কি শুধুমাত্র সাফি অসুস্থ হলো না, আরও কেউ অসুস্থ হলো। তা আমি অনেকের কাছে ফোন করলাম, ফোন করলে অনেকেই পেয়ে গেলাম অনেকে অসুস্থ এবং বলতে চাচ্ছে না, কারণ ব্যাপারটা এরকমই ছিল। তখন কি জানি কি হয়েছে, কেউ জেনে গেলে যদি আবার ঝামেলা হচ্ছিল তো আসলে। যেমন বিল্ডিং লকডাউন, ওই রাস্তা লকডাউন, অনেক কিছু হয়েছে, কিন্তু মানুষ মানে ভয়ে অস্থির হয়ে যেত আর কি। তো যাই হোক, তারপরে এই জার্নিটা শুরু হয় আর কি। হাসার সাথে কথা বলার পরে তারপরে তো ওষুধ কিনা, ওষুধ পাঠানো, খোঁজখবর রাখা, কে কেমন আছে, কি করছে। তো এগুলা যাক আলহামদুলিল্লাহ একটা বিশেষ। এবং সেই সাথে ডক্টর তারেক আলমের যে আইভারমেকটিন এবং ডেক্সিসাইক্লিন, এটারও সন্ধান আমরা পেয়ে গেলাম। তো মিলেজিলে সেটা করা। আর সবচেয়ে বড় কথা হলো যে কোনো রোগের বিরুদ্ধে যদি আমরা এটা যুদ্ধ, তো এটা রোগের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, এবং সেটা করতে হয় নিজের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা ইংরেজিতে বলে ইমিউনিটিটা বাড়ানোর। এটা যদি আমরা বাড়াইতে পারি, তাহলে আমরা অনেকভাবে সফল হব। তো হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু সেটাই করে, আসলে ইমিউনিটিটাকে বুস্ট আপ করে দেয়। আমরা অনেকেই এই সম্বন্ধে জানি না, কিন্তু এই যেহেতু আমি এটার সাথে সম্পৃক্ত ছিলাম এবং আমি একটু নেটে পড়াশোনা করছি হোমিওপ্যাথিক মেডিসিন, চিকিৎসা কি বিষয়টা আসলে কিভাবে কাজ করে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা শুধু আমাদের পরিবারের মধ্যে না, বা আমাদের এসএল ফ্যামিলি না, এর বাইরেও প্রচুর লোকের ওষুধ দেওয়ার সুযোগ হয়েছে এবং অনেকে ভালো হয়েছে। তার মধ্যে আমাদের যে আর্কিটেক্ট রফিক আজম, নাম করা আর্কিটেক্ট, সপরিবারে তার কাজের মানুষ, তার শাশুড়ি সুদ্ধা সেই গুলশানে থাকে, গুলশানে অফিস থেকে গাড়ি দিয়ে কিন্তু ওষুধ পাঠিয়েছে। এরকম বহু ঘটনা আছে আর কি, করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানি যে এটা করার সুযোগ দিয়েছে। যাক, এখন আমরা মূল কথায় আসি। আমাদের বড় ডাইরেক্টর সাহেব, আপনি যারা বলেন যে সাইফ, ওর বক্তব্যে অনেকেরই অনেক কথা বলছেন অনেক সেকশন সম্বন্ধে, কিন্তু একটা জায়গা মিস করে গেছে, সেটা হলো যে আর্কিটেকচার ডিপার্টমেন্ট কেমন করছে, কি মনে হয়? কি আগের মধ্যে চলছে না কোনো পরিবর্তন হয়েছে? আচ্ছা, যাই হোক, তো সেটা হলো যে আর্কিটেকচার সেকশনের পারফরমেন্স কিন্তু আগের চেয়ে অনেক অনেক বেটার, এতে কোনো সন্দেহ নাই। এবং সেটা মুখে বলার কিছু না, চোখে দেখার জিনিস আছে। ইদানিংকালে যে বিল্ডিংগুলো শেষ হয়েছে বা হচ্ছে, চলছে, এগুলো আমরা বুঝতে পারতেছি। এবং লোকজন, মজার কাহিনী হলো, একটা কনসাল্টিং ফার্ম আমাদের বিল্ডিং এর ছবি দেখায় তাদের অ্যাডে। যাই হোক আলহামদুলিল্লাহ, তো প্রশংসা অবশ্য সব কিছু আল্লাহ। তো সাফি জয়েন করার পরেই এই পরিবর্তনের ধারাটা শুরু হয়। যদিও সাফির বক্তব্যে অবশ্য প্রত্যাশা করা হয়েছিল, প্রত্যাশা করেছিলেন কিছু হয়তো ওই লাইনে কথা বলবেন, সেটা বলে নাই। আমি বলবো যে এখনো আরেকবার সুযোগ দেওয়া যেতে পারে, যে এখন আর্কিটেকচার নিয়ে একটু কথা বলার জন্য আমি রিকোয়েস্টই করবো। বরং ওর প্রত্যাশাটা কি, আমরা কিভাবে সেই প্রত্যাশাটা আমরা আসলে নিজেরা সেটা পূরণ করতে পারি, মানে আমরা সহযোগী, কারণ ইমপ্লিমেন্টেশন তো আমাদের হাতে, আপনাদের হাতে। উদাহরণ করতে পারি স্যার, যেমন আমরা যখন প্রজেক্ট থাকি স্যার, অনগোয়িং প্রজেক্টে, তখন বিভিন্ন যে উক্তি আর্কিটেক্ট যারা, ওরা আসেন স্যার,
এসে বলে যে, ভাই আপনাদের মিটিং এর ছবি তুলতে পারি, অনুমতি না, আমার অনেক প্রজেক্ট, অনলাইন প্রজেক্টে স্যার। এই ওরা আসেন এবং দেখা যায় যে সপ্তাহে 2 দিন 3 দিন প্রায় আসতেছেন, এসে অনুমতি ছবি তোলেন এবং জিজ্ঞেস করেন যে এটা আর্কিটেক্ট কে স্যার। এটা আমাদের জন্য গর্বের স্যার। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। তো সেই যাই হোক, কিন্তু চ্যালেঞ্জটা কিন্তু এখন আমাদের অনেক বড়, কেউ কিন্তু পিছিয়ে নেই। আমরা আগানোর চেষ্টা করছি না, সবাই কিন্তু আগাতে চেষ্টা করছে এবং ছেড়ে যাচ্ছে। আমি গত রাত্রে কি একটা স্বপ্ন দেখলাম, বুঝতে পারিনি স্বপ্নটা আমি কি দেখলাম। ভালো একটা স্বপ্ন, মানে কোম্পানির নাম বলবো না, একটা কোম্পানি তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা কোথায় নিয়ে গেছে আমি অবাক হচ্ছিলাম আর কি। তো যা কি দেখেছি সেটা আমি বলবো না, কিন্তু তখন আমার মনে হলো যে আমরাও তো এই লাইনে হাঁটতে পারি। মানে কাস্টমারদেরকে কতভাবে ইমপ্রেস করা যায়, ইনফ্লুয়েন্স না ইমপ্রেস করা যায়, কত রকম হতে পারে। এটা কিন্তু এখন মার্কেটিং এর জন্য একটা বড় চ্যালেঞ্জ যে কাস্টমার অপশন তো অনেক, বাজারে অনেক অপশন আছে, সেই অপশনগুলো আমরা ওই অনুমতি আছি কিনা, আমরা কি সেটা করতে পারছি কিনা, সেই সিদ্ধান্ত নিতে কিন্তু তাকে আমরা কিভাবে হেল্প করতে পারি। আমাদের সম্বন্ধে লোকজন জানে, কিন্তু তারপরেও আমাদের কোথাও কোনো কমতি আছে কিনা সেটা বুঝতে হবে। বিশেষ করে মার্কেটিং এ সেলসে আরো স্মার্ট হতে হবে, কিন্তু আমাদের আরো অ্যাগ্রেসিভ হওয়া দরকার। কিন্তু মনে করি যারা করছে অনেক অ্যাগ্রেসিভলি করছে, সবকিছু করছে। তো যাই হোক, আমি বলবো কি যে এই বর্তমানে যে কম্পিটিশনের ওয়ার্ল্ডটাই, আজকে করোনা বলে না, এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে টিকে থাকার একটা বড় চ্যালেঞ্জ। তার উদাহরণ হলো নোকিয়া ফোন। আছে আমাদের কাছে, কারোর কাছে নোকিয়া ফোন আছে? একটা সময় ছিল সবার হাতেই নোকিয়া ফোন ছিল নাকি? তো নোকিয়া হারা গেল কোথায়? কেন হারা গেল? কার কাছে হারা গেল? হেরে গেল কোথায় সে? এমনকি যে সেটাই বলছি না, গোটাকার কথা না, কথা হলো যে আলটিমেটলি স্যামসাং এর কাছে হেরে গেছে। আইফোন কিন্তু আসছে, আসলে আইফোন বা স্যামসাং যেটাই বলে না কেন, অ্যাকচুয়ালি এর সাথে পার্থক্যটা কোথায়, বেসিক পার্থক্যটা কোথায়? আমাদের নোকিয়া কি ছিল, আমরা এখন কি করছি? নোকিয়া বেসিক ছিল বাটন, তাই তো, ছোট একটা স্ক্রিন, সেখানে বাটন টিপতে হতো। তো স্টিভ জবস যে আইফোনের যে অ্যাপলের যে প্রতিষ্ঠাতা, সে তার R&D কে বলছে যে আমার এটা ভালো লাগে না, এই ছোট একটা স্ক্রিনের মধ্যে দেখতে পাই না, কষ্ট করে দেখা লাগে, তারপরে আবার টাইপ করা লাগে। এইভাবে আমি বড় লেখা দেখতে চাই, বড় আমি পড়তে চাই, আর আমি টাচ করতে চাই, আমি বাটন চাই না। R&D took that challenge এবং আলটিমেটলি তারা দেখে আউট দ্য সলিউশন। তারপরে তো এখন তো ডেভেলপমেন্ট R&D তো চলছে আর কি। একটা মোবাইল ফোন বাজারে, আমি অন্য ফোনের কথা কি, একটা কস্টলি ফোন আছে যেন নাকি B2 না B2 নাকি বাটু, ওটা অনেক কস্টলি অবশ্য, প্লাটিনাম কেস, সেটা ভিন্ন জিনিস। এখন স্যামসাং এর ফোন একটা আসছে, হোল্ডিং ফোন, যেটা দাম হলো 1,80,000 টাকা। তাহলে কোথায় নিয়ে গেছে প্রোডাক্টটা? এটা চিন্তা করার বিষয় আছে, অপশনগুলো কোথায় আছে। তা আমাদেরও কিন্তু এই চ্যালেঞ্জটা আছে, কিন্তু আমরা যেটা যা করছি এটা নিয়ে বসে থাকলে কিন্তু আমরা পিছিয়ে যাব। যেমন আমরা যখন ট্রেডমিলে হাঁটি, তখন কি দাঁড়ায় থাকতে বলবো না, হাঁটা না, কথা হলো যে দৌড়ানো লাগে। স্পিডের সাথে ট্রেডমিলের যে স্পিড, সেই স্পিডের সাথে আমি ম্যাচ করতে না পারি, আমি কিন্তু পড়ে যাবো। সুতরাং যেইভাবে আগে যাচ্ছে আমাদের, অ্যাকচুয়ালি শুধু আমাদের কোম্পানি নয়, অন্যান্য কোম্পানিগুলো যে আর্কিটেকচারের যে ফেসারটা আসতেছে, বিভিন্ন কোম্পানি আমরা জানি অনেক ভালো ভালো, এবং আর্কিটেক্টর ভালো কাজ করছে। কিন্তু আমাদের বাংলাদেশে আর্কিটেক্টর বহু কাজ, আমার কথা হলো সে তো দেশের বাইরেও প্রচুর প্রজেক্ট করে, ভালো কাজ করে। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে আর একটু ইনোভেটিভ হতে হবে, আর একটু অ্যাগ্রেসিভ হতে হবে। তবে কথা হলো যে ডেফিনেটলি যখনই আমরা এটা করতে যাবো তখন কস্ট বাড়বে, যেটা বেড়েছে আমাদের ইতিমধ্যে। সেটাতে একদিকে কস্ট বেড়েছে, আরেকদিকে প্রাইস, কনস্ট্রাকশন মেটেরিয়াল দাম কিন্তু হঠাৎ করে বেড়ে গেল। সেই সাথে আমাদের কি হয়েছে যে কস্ট বেড়ে গেল, প্রাইস বেড়ে গেল। এখন আরেকটা হলো যে ল্যান্ড ওনারদের যে প্রত্যাশা, আমি শব্দটা প্রত্যাশা ব্যবহার করি, অন্য কোনো শব্দ ব্যবহার করতে চাই, মানে এইটা সীমাহীন। মানে কত রকমের কতভাবে যে ল্যান্ড ওনার আমাদেরকে প্রেস করতেছে, সেটা যারা ল্যান্ডের সাথে কাজ করছে বা আমরা সবাই কম বেশি জানি। কিন্তু মানে তার প্রত্যাশার কোনো শেষ নাই। সরকারকে ট্যাক্স দেওয়ার কথা, তার সেই ট্যাক্সও আমাদের ঘরে চাপানোর চেষ্টা করে, না এটা আপনারা দিয়ে দেন। টাকা নিচ্ছে কোটি কোটি টাকা, কিন্তু সরকারের ট্যাক্স দিবে, সেটা আবার আমাদের ঘরে চাপানোর চেষ্টা করে। ক্ষেত্র বিশেষে আমরা সেটা অ্যাকসেপ্টও করে নিচ্ছি, কি করবো। যাই হোক, তো কথা হলো যে এখন এটা হাউ টু অফসেট দিস। একটা হলো যে ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি, যেটা আমরা ইদানিংকালে আবার সেই আমাদের সিএমডি, আমাদের প্রথম থেকে যারা আমাদের সাথে আছেন, আমাদেরকে ঠিক শিখেছেন,
তাদেরকে আমরা স্মরণ করেছি, ইতিমধ্যে এটা চলছে, এটা আমরা জানি সবাই। এটা এখন আমাদের মিনিমাম এফিসিয়েন্সি এটা আরেক ধাপ বাড়াইতে হবে কিন্তু। ঠিকই শব্দটা শুনতে ভালো লাগে, কিন্তু কথা হলো যে আমাদের মাথায় মগজে আছে, কিন্তু প্র্যাকটিসে কিন্তু এটাকে আনতে হবে আরো ভালোভাবে, কার্যকরভাবে। সুতরাং ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি, বিশেষ করে আমাদের হেড অফিস প্রজেক্ট সব মিলে আমাদেরকে আরেকটু সিরিয়াসলি এটা দেখতে হবে যে কি করলে পরে আমরা আসলে ইন টার্মস অফ টাইম এবং কস্ট দুই দিকে যে সাশ্রয় করতে, সময়টা সাশ্রয় করতে পারি, কস্ট সাশ্রয় করতে পারি। এবং পাশাপাশি আমাদেরকে ওই যে একটু শুরুতে বললাম মার্কেটিংয়ে আরও অ্যাগ্রেসিভ হতে হবে, এবং বাজারের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের প্রোডাক্টটা বিক্রি করতে হবে। আমাদের প্রাইসিংয়ের ব্যাপারে আমাদেরকে আর একটু অ্যাগ্রেসিভ হওয়া দরকার আছে, তাহলে কিন্তু আমরা আসলে একটা বেটার প্রোডাক্ট দেবো কিন্তু দাম নিতে পারবো না, তাহলে তো সেটা হলো না। তা আমরা সেই জায়গায় আমাদেরকে আর একটু অ্যাগ্রেসিভ হতে হবে। হ্যাঁ, আমরা সেইভাবে আমরা চিন্তা করি। যাই হোক, আর আমাদের কাস্টমার এবং আজকের যে অর্জন, এটা কিন্তু আমাদের সকলের সম্মিলিত অর্জন। বিশেষ করে আমাদের কাস্টমার ল্যান্ডওনারদের যে আস্থা আমাদের উপরে, শুধু কাস্টমার ল্যান্ডওনাররা, তার চেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে আমাদের সাপ্লায়ার যারা আছেন, তাদের যে আস্থাটা আমাদের উপরে, এই আস্থাটা আমাদেরকে অনেক আগায় দিচ্ছে। কিন্তু আসলে তা নাহলে আমরা যে স্টাইলে আমরা ব্যবসা করছি এটা করতে পারতাম না যদি আমাদের সাপ্লায়ার যদি আমাদেরকে সাপোর্টটা না দিত। আর কাস্টমারদের আস্থা তো আমরা জানি, কাস্টমাররা কি করে, মানে টাকা দিয়ে চলে যায় যে মানি রিসিভ পরে নিব, এতটা বিশ্বাস আমাদের উপরে আছে। আর কি আলহামদুলিল্লাহ সেটা আমরা অর্জন করেছি, কিন্তু অর্জন করাটা বড় কথা না, এটা ধরে রাখাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। গাছের উপরে যত উপরে উঠবো, পরে যাওয়ার সম্ভাবনা তত বেশি, এবং যদি পরে যায় তাহলে কিন্তু হাত পা ভাঙার সম্ভাবনা বেশি। সুতরাং যত আমরা সুনাম করাচ্ছি সেটাকে ধরে রাখার চ্যালেঞ্জটা তার চেয়ে বেশি কিন্তু। সুতরাং আমরা যেন সর্বক্ষেত্রে সবাই সচেষ্ট হই, আর হতাশ হওয়ার কিছু নাই। একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা আছি, এখনো চ্যালেঞ্জ চলতেছে, কিন্তু খুব শীঘ্রই সেটা কেটে যাবে। সেদিন আমি কথাটা বলেছি, আশা করি খুব শীঘ্রই সেটা কেটে যাবে। যদিও আরেকটা চ্যালেঞ্জের সম্মুখীন আমরা, সেটা হলো যে ড্যাপ এবং ড্যাপের সাথে রাজ্যের বিধিমালার পরিবর্তন, এই কার্যক্রমের সাথে আমি সম্পৃক্ত, আমি জানতেছি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। তো কথা সেটা আরেকটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের আসতেছে। তো যাই হোক না কেন, আল্লাহর উপরে আল্লাহর অশেষ রহমত আছে আমাদের উপরে। আমরা আশা করি যে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। হ্যাঁ, তবে কাকে সাহায্য করেন? যে নিজেকে সাহায্য করে তাকে আল্লাহ সাহায্য করেন। আমরা বসে থাকবো তাহলে তো আল্লাহ সাহায্য করবেন। সুতরাং আমাদেরকে সর্বান্তকরণে আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়েই কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আগে যাওয়ার। তো আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, দোয়া করি। আমরা সবাই সবার জন্য দোয়া করি। ভালো থাকি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। শাফি স্যারের আবার বক্তব্য শুনবো। আমার যে প্রত্যাশা ছিল, এমডি স্যার সেটা ধরিয়ে দিয়েছেন। সাইফ স্যার মিস করে গিয়েছিলেন, এমডি স্যার সেটা ধরিয়ে দিয়েছেন, আমরা সেটা শুনবো। আমরা এমডি স্যার মনে আরেকটা ডিপার্টমেন্টের কথা, হয়তো স্যার সফলতার কথা স্যারের মনে ছিল, কিন্তু সেটা স্যার নিজে নেতৃত্ব দেন, তো সেই জন্য সেটা বলতে পারেন না। সেটা হলো কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট। যাই হোক, আমরা এবারে এমডি স্যারকে রিকোয়েস্ট করবো। একটু বলতেই হয়, যেটা ডিএমডি সাহেব বলে গেছেন, আসলে আমি মিস করেছি, কিন্তু ডিএমডি সাহেব মিস করেন নাই। তো সেই জন্য হয়তো আমার মাথা থেকে চলে গেছে। তারপরে বলবো যে এই করোনার মধ্যে যেভাবে যুদ্ধটা আসলে ফ্রন্ট লাইনে আসতে হলো, মানে আমাদের প্রজেক্ট কনস্ট্রাকশন, আমরা পিছনে মানে পিছন থেকে আমরা সাপোর্ট দিই, ফ্রন্ট ফাইটার। তো সুতরাং তারাও যথেষ্ট অ্যাগ্রেসিভলি এবং মানে কি বলবো এফিসিয়েন্টলি সেটা কাজটা করেছে। এবং ফরচুনেটলি যেই সময়টা আমাদের লস হয়েছে, অনেক ক্ষেত্রে কিন্তু সেটা আমরা কভার করে ফেলেছি। স্যারকে শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাচ্ছি। আমরা স্যারকে শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাচ্ছি। আমি এবার এমডি স্যারকে অনুরোধ করবো, ডিএমডি স্যার এবং ডিরেক্টর স্যারদেরকে নিয়ে নিচে কেক কাটার জন্য আসবেন স্যার। সাথে স্যারের ডান পাশে মিস্টার শাহজান সাহেব এবং জিএম অ্যাডমিনিস্ট্রেশন, ওনারা আসবেন। এবং বাম পাশে আমাদের ডিটি স্যার এবং ইঞ্জিনিয়ার মাসুদ শেখ আসবেন এবং আমরা শাফি স্যারের কথা শুনেই যাব। হেপি আপা একটু সহযোগিতা করেন। Please a big hand. স্যার কেক কি কাউকে তুলে দিবেন স্যার? হ্যাঁ, পেপার টিস্যুটা দেন প্লিজ। টিস্যু যে ওখানে। আমরা স্যারকে অনুরোধ জানাবো স্যারের বক্তব্য রাখার জন্য। হেপি আপা, আমরা বোধহয় এই কাজটা একটু পরে করি,
আমরা স্যারের বক্তব্য শুনি এবং আমাদের প্রধান অতিথির কথা শোনার জন্য আমরা অপেক্ষা করি। মনে হয় যে এবারটা সেটা বাদই রাখি, আমি ক্যাশুয়ালি কথা বলি। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি এটা একটু বলতে চাই যে আসলে কোনোভাবেই আমি কখনোই প্রশংসার দাবিদার না কোনো দিক থেকে, আমি কখনো সেটা খুব একটা পছন্দ করি না অনেস্টলি। এরপরে যাক আল্লাহ যে সম্মান দেন সেটা আল্লাহর ইচ্ছা। তবে আমি আমাদের ডিপার্টমেন্টের ব্যাপারে এটা বলতে পারি যে আই থিঙ্ক মানে কিছু আইডিয়াল জিনিস আছে আমাদের ডিপার্টমেন্টে, যেটা আই থিঙ্ক ওভার দ্য থ্রু আউট দ্য কোম্পানি এটা হচ্ছে, এটা হবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে মানে একটা ব্যালেন্স লাগে। ব্যালেন্সটা হচ্ছে যে অভিজ্ঞতা এবং মানে এনার্জি, এক্সপিরিয়েন্স এন্ড এনার্জি, এইটার ব্যালেন্স প্রত্যেকটা ডিপার্টমেন্টই প্রয়োজন। আমি মনে করি আমাদের ডিপার্টমেন্টে এটা আছে। আমি সবসময় বলি যে প্রথম থেকেই কাজ তো আসলে আমরা ইউনিভার্সিটি লেভেলে আসলে যা শিখে আসি, কিন্তু মানে বাস্তবতা অনেক ভিন্ন। তো মানে নিঃসন্দেহে এটা কোনো বলার কোনো মানে এটা অবশ্যই যে আমাদের সিনিয়র যারা আছেন, শাহনাজ আঙ্কেল, রহিম আঙ্কেল, হ্যাপি এবং যারা যারা আছেন প্রত্যেকের কাছ থেকে কিন্তু অবশ্যই খাতা ধরেই কিন্তু শেখা। হ্যাঁ, নিজেদের প্রত্যেকের নিজস্ব কিছু আইডিয়া থাকে, সেগুলো ইমপ্লিমেন্ট করার সুযোগ পেয়েছি এবং সেটাও স্পেশালি সেটা অবশ্যই মানে ধন্যবাদ দিতে হবে এমডি সাহেব এবং ম্যানেজমেন্টের সবাইকে, যে তারা সেই সুযোগটা অন্তত আমাকে সেভাবে হয়তো ফ্রিডমটা দিয়েছেন নতুন কিছু করার জন্য। এবং এটা অবশ্যই আমাদের ডিপার্টমেন্টে যত যারাই আছেন সিনিয়র বলি বা যারা যে লেভেলে কাজ করছেন না কেন, তারা প্রত্যেকেই কিন্তু এক্ষেত্রে উদ্যোগী এবং সাপোর্টিভ। যেটি হয়তো ভিন্ন লাগছে, কিছু জিনিস ডিফিকাল্ট লাগছে, ডিফারেন্ট লাগছে, তাতে কিন্তু কোনো না নেই, সবাই কিন্তু সেটা মানে এই সহযোগিতাটা ছাড়া আসলে কোনোভাবেই সম্ভব হতো না। এবং শুধু শুধু আমাদের ডিপার্টমেন্টই না, ওভারঅল অফিসই এনিবডি একটা কাজ শুরু করার আগে আমরা ল্যান্ডের সাথে যে ডিসকাশন বলি, সেখানে যদি বিল্ডিং এ কিছু লাগে সেটা আমরা চেষ্টা করি আমাদের মন থেকে বলতে যে না, উই ওয়ান্ট টু মেক দিস বিল্ডিং দিস ওয়ে। এবং এটা কিন্তু আমাদের অনেক বড় একটা স্ট্রেংথ, যে আমাদের ওভারঅল সবার যে কোঅর্ডিনেশনটা, আমি জানি না অন্য কয়টা কোম্পানিতে এটা আছে, বাট আমাদের কিন্তু এটা আছে যে স্টার্টিং ফ্রম দ্য ল্যান্ড, যেখানে ল্যান্ড প্রকিউর করছি সেইখানে কিন্তু আমরা ডিক্টেট করার সুযোগটা পাই যে না, আমরা ইংলিশ থেরাপি হয়ে দিতে চাই, এভাবে করতে চাই, এবং ওনারা হিসেবে সাপোর্ট দিচ্ছেন। এরপর দেখা যাচ্ছে আমরা সেলস এন্ড মার্কেটের সাথে কথা বলছি যে আমরা যে প্রোডাক্ট হয়ে চাই, ক্যান টেক দ্য লেভারেজ অফ দিস ডিজাইন, ওনারা কিন্তু সেভাবে আমাদেরকে গাইড করছেন। সো সর্বোপরি একদম গোড়া থেকে শুরু করবো। ফাইনালি আমি যেটা বলতেই হবে যে সমস্ত কিছু অ্যাপ্রুভড হলো, ডিজাইন হলো, এটা এক্সিকিউশন, এইটা আমি সবসময় আমি খুবই কৃতজ্ঞ, আমি সবসময় খুবই হ্যাপি যে আমাদের যারা কনস্ট্রাকশন সাইডে যারা আছেন, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট যারা, তারা কিন্তু তাদের সর্বোচ্চটা দেন আমাদের, যেটি আমরা স্বপ্ন দেখছি। যদিও কাজ করতে করতে ডেফিনেটলি কাজের ম্যাচুরিটি আরো বাড়বে, এটাই স্বাভাবিক। এরপর মাঝে মাঝে কিছু কিছু প্রজেক্ট ভাবলে আমার কাছে আশ্চর্য লাগে যে অত বুঝে না বুঝে অনেক কিছু আইডিয়া দিয়ে দিয়েছে এবং ওগুলো ইমপ্লিমেন্ট করা হয়তো অনেক কষ্ট ছিল, বাট ওনারা কিন্তু ওটা নিয়ে কখনো কোনো আপত্তি জানান না। ওনারা কিন্তু যত কষ্টই হোক না কেন, হ্যাঁ, অফেন ফিল লাইক যে আসলে কাজটা হয়তো অনেক কষ্ট করতে হয়েছে জিনিসটা করতে গেলে। সো এগুলো আমরা চেষ্টা করছি ইমপ্রুভ করার জন্য, ওয়ার্ক প্রসেস সেটা আরো গুছিয়ে রাখার জন্য। তবে সর্বোপরি এই সুবিধাটা কিন্তু আছে। আমি সবসময় বলি যে আমার এটা হিসাবে আমি বলি যে আমাদের সিনিয়র যারা আছেন, আপু আছে, তারপর শাহনাজ আঙ্কেল, রহিম আঙ্কেল, মানে ওনারা কিন্তু আমাদের মানে সহজ কথা আমাদের ছাদের মতো, ওনারা আছেন বিধায় কিন্তু আমি সাহসটা পাই যে আমার সিনিয়ররা আছেন, কিছু একটা ভুলভ্রান্তি হলো ওনারা আছেন আমাদের সাথে, আমাকে সাপোর্ট দিবেন। সো এটা সর্বোপরি আমি সবার ক্ষেত্রে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আর্কিটেকচারে আসলে স্লোলি ওয়ান স্টেপ এট আ টাইম আমাদেরও শেখা হচ্ছে, সবাইকে নিয়ে শেখা হচ্ছে। আমরা কিছু জিনিস হয়তো আমরা নতুন হয়তো অন্যরা আগে ইমপ্লিমেন্ট করেছে, আমরা এখন করতেছি, বাট এটা আসলে আমার বিষয় হচ্ছে কি, এমডি সাহেব একটা বিষয় হচ্ছে যে উনি যেহেতু কোয়ালিটিফুল ওয়ার্ক করেন, মানে যুগে এখন অনেক রকম ভাবে খুব সহজে কাজ চালিয়ে দিচ্ছে, এমডি সাহেব কিন্তু অতটা সহজে মানে ওনার কথা কোয়ালিটি ডেলিভার করতে পারলেই আমরা কাজটা করবো, এটা কিন্তু এমডি সাহেবের একটা ওয়ান অফ দ্য থিওরিজ। সো যাক, এরপরে সেই জন্য সাহসিকতার সাথে কিছু ব্যতিক্রম ধরনের কাজ আমরা করছি, বাট আমরা বিশেষ করে হয়তো অন্যদের থেকে আমরা বেটার ওয়েতে ডেলিভার করতে পারবো, আরো টেকসই হবে জিনিসগুলো। এবং এগেইন আমরা আজকে আমি শুরুতে যেটা বললাম যে উই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, দ্য স্কিল, দ্য ট্যালেন্ট, এই কথাটা বলার উদ্দেশ্য ছিল এটা যে আমরা যেটাই করি না কেন খুব চিন্তিতভাবে করার চেষ্টা করি, সেটা যাতে টিকে এবং ক্লায়েন্টরা যাতে কোনো প্রবলেম ফেস না করে। সো ওগুলো মাথায় নিয়ে কাজ করতে গেলে কিন্তু অনেক কিছু লাগে। এবং এটা আসলে কি বলবো, মানে আসলে আমাদের এখানে যে অভিজ্ঞতা, মানে যে পরিমাণ অভিজ্ঞতা আমাদের আছে, মানে এইটা আমার অ্যাটলিস্ট আমাদের সাহস অনেক বাড়িয়ে দেয় যে ভুল হওয়ার সম্ভাবনাটা আমি মনে করি ইনশাল্লাহ খুবই কম। এবং এমডি সাহেব কিন্তু সমস্ত কিছু এটা এমডি সাহেবের বিষয়টা আমি আসলে খুব অবিশ্বাস্য লাগে, যিনি প্রত্যেকটা জিনিস যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে দেন, মানে ওনার যে মানে এটা আসলে আমার কাছে একটা অস্বাভাবিক লাগে সত্যি কথা বলতে গেলে, যে কিভাবে আমার সময় ড্রয়িং দেখা যাচ্ছে যে আমরা সাইন করে পাঠাই দিই, বাট এমডি সাহেব ওই জিনিসগুলো ধরে বসেন। এমডি সাহেব কিভাবে এত কিছু ডিল করেন আমি জানেন না। তবে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে দায়িত্ব থেকে আমাদের কাজ হচ্ছে ওনার কাজটা একটু সহজ করে দেওয়া, একটু না অনেকখানি সহজ করে দেওয়া, আমরা আমাদের দায়িত্ব মতো পালন করতে পারি। বাট একটু বলতে পারি যে সিনিয়র যারা আছেন
এমনি সাহেব বলমা যারা বড় বড় কর্মকর্তা আছেন ওনারা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা জিনিস খেয়াল করেন ওনাদের অভিজ্ঞতার থ্রুতে। তো আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে ভুল হওয়ার কোনো সুযোগ থাকে না মনে করি। আলহামদুলিল্লাহ আর্কিটেকচার আমরা চেষ্টা করছি, যেখানে ট্রেন্ডে ঘাটতি আছে সেটা আমরা তো অবশ্যই এর মধ্যে মোটামুটি ফিল আপ করেই ফেলছি আমি বলবো। আর আমার সবসময় একটা ছোটবেলা থেকে একটা জিনিস বলবো যে আমার একটা ঝোঁক আছে, সেটা হচ্ছে যে ডুইং সামথিং আউট অফ দ্য বক্স। কতখানি পারে আমি জানি না, বাট আমি চাই জিনিসগুলো ডিফারেন্টলি করতে। কারণ সবাই যা করছে আমি তা করলে আসলে আমার মানে আমাকে বলতে আমি কোম্পানিকে বোঝাচ্ছি যে আমাদেরকে যে আলাদা করে আমাদের ক্লায়েন্ট বেস মূল্যায়ন করবে সেই সুযোগটা থাকে না। সো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো শুধু যুগ যেভাবে চলছে সেটাই না, বরং যে যুগের থেকে আরো এক ধাপ সামনে কিভাবে চিন্তা করা যায় সেইটাও আমাদের ভাবতে হবে, সেই দূরদর্শিতা নিয়ে কাজ করতে হবে। আমি এটাই মনে করি। আমি যেটা বললাম সবসময় একটা কথা বলি যে আমি যাই বলি আমি মন থেকে বলি, এবং আমি এই যে ফর্মাল টক খুব ক্যাজুয়ালি খুব আমি খুব আরামের সাথে কথাগুলো বলতে পারলাম, বিকজ দিস ইজ হোয়াট আই বিলিভ ইন। আমি অনেস্টলি এটা কাউকে খুশি করার জন্য বলছি না, আমি মন থেকে সব কথাগুলো বলছি। তো আমার মনে হয় যে আর্কিটেকচার নিয়ে একটু আমার বলার ছিল, আর খুব বেশি কিছু বলার না। আবারও আর্কিটেকচার ডেভেলপমেন্টের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সর্বোপরি সমস্ত যা আমি সবাইকে কিন্তু মোরালেস মেনশন করলাম, প্রত্যেকে যারা কাজ করছেন। আমি একটা কথা বলি যে আমাদের শরীরে আসলে আমার একটা অভিজ্ঞতা ছোট্টটা যদি বলি যে স্কোয়ারে একবার আমার ব্লাড টেস্টের গিয়ে আমার কিন্তু বাম হাতে নার্ভ ইনজুরি করে ফেলেছিল, এবং আসলে একটা হাতটা বাম হাত ইটস নট মাই স্ট্রংগেস্ট হ্যান্ড, স্টিল এই হাতটা ছাড়া আমাকে 1.5 মাস চলতে হয়েছিল। এবং এটা যে কত কষ্ট, মানে তখন আল্লাহ মানে এটা আমাকে বোঝারটা তৌফিক করেছেন যে আসলে আল্লাহর প্রত্যেকটা জিনিস কতটা বড় নেয়ামত। তো সেই ক্ষেত্রে আমরা হাত বলি, আঙুলের নখও বলি, যেটা না থাকলে কিন্তু উই ক্যান আন্ডারস্ট্যান্ড মানে এটার আসলে মূল্যটা কত। তো ঠিক সেইভাবে যে আমাদের কোম্পানিতে যে যাই করছেন না কেন, যার যতটুক দায়িত্বে থাকছেন না কেন, সেটা স্টার্টিং ফ্রম কনস্ট্রাকশন টু জাস্ট মেকিং আ কাপ অফ কফি, আমি প্রত্যেকেই প্রয়োজন আছে, এবং প্রত্যেকের কাজের মূল্যটা আমি সবসময় দেওয়ার চেষ্টা করি, এবং আমার কাছে সেই মূল্যটা আছে সেটাই আমি বিশ্বাস করি। তো এই জন্যই সর্বোপরি একদম আমরা যেখান থেকে যেভাবে কাজ করছি না কেন সবাইকে আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা এই বক্তব্য এই পর্যন্ত থাকুক, সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমরা স্যারের বক্তব্য এবং স্যারের স্বপ্নের কথা শুনলাম। বর্ষার মানুষ আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছি, আমরা আশা করছি পেয়ে যাব। আমরা একটু অপেক্ষা করি। স্যার বলেন স্যার। আমি একবার একটা গল্প শুনেছি, খুব সাধারণ গল্প, যে একজন লোক মারা গেছে। আমি খবরটা পেলাম 1 মাস পরে, অর্থাৎ তিনি মারা গেলেও আমার কাছে 1 মাস পর্যন্ত তারপরেও জীবিত ছিলেন। আরেকজন এই খবরটা পেল 4 মাস পরে, অর্থাৎ মারা যাওয়ার পরেও তিনি 4 মাস জীবিত ছিলেন। তো যে 1 বছর পরে জানলো তার কাছে 1 বছর তিনি জীবিত ছিলেন। তো সেই জন্য আবার এই যে মাঝখানে আমরা দীর্ঘদিন আমাদের কোনো দেখা হয় নাই, আমাদের দেখা না হওয়ার পরেও আমাদের অনেক সময় চলে গেছে, কিন্তু আমরা ধরে নিতে পারি যে দেখা না হলেও আমরা যেরকম জীবিত ছিলাম সেরকমই সবাই আছে, এবং আরো যদি কিছুটাও দেখা না হয় তাহলেও আমরা একই রকম জীবিত থাকব। তো সেদিন রামায়ণ বইটা পড়তে গিয়ে একটা খুব সুন্দর কথা পেলাম। সেই কথা হচ্ছে যে ব্যক্তি তাকে যে কাজ করতে দেওয়া হয় সেই কাজের বেশি যদি করে সে, তাহলে সে উত্তম।
উত্তম। তাকে যে কাজ করতে দেওয়া হয় সেই কাজটা পুরো যদি করে তাহলে সে মধ্যম, এবং কাজটা যদি সবচেয়ে কম করে, মানে যা দেওয়া হয়েছে তার চেয়ে কম করে, তাহলে তাকে বলা হয়েছে অপরাধ। আজকে বাংলাদেশ যেমন করেই হোক, যে অবস্থায় আমাদের থাকুক, আমরা কিন্তু উপরের দিকে উঠছি। এই গল্পটা আমি দু এক জায়গায় বলার চেষ্টা করেছি যে একটা গাড়ি যখন পাহাড়ে ওঠে তখন আমরা বলি যে উঠছে, মানে উন্নতি হচ্ছে। কিন্তু পাহাড়টার একদম উপরে উঠে আবার যখন নিচের দিকে নামতে থাকে, তখন কি আমরা বলতে পারি যে গাড়িটা নিচের দিকে নামছে, সুতরাং তার অবনতি হচ্ছে, সে নিচের দিকে নেমে যাচ্ছে? এটা আমরা বলতে পারবো। উপরে ওঠাকে কিন্তু আমরা উন্নতি বলতে পারবো, কিন্তু উপরে ওঠার পরে নিচের দিকে যখন আবার নামবে, তখন কিন্তু আমরা তাকে অবনতি বলতে পারবো। কেন পারবো না? কারণ তখন গাড়িটা নিচের দিকে নামলেও তার চাকা কিন্তু পিছন দিকে ঘুরছে, চাকা কিন্তু সামনের দিকে না। তো চাকা সামনের দিকে যাওয়া মানে সে নামছে, সামনের যে পাহাড়টা আছে সে পাহাড়ে আবার উঠে চলে। অর্থাৎ একটা হচ্ছে তার আপাত উত্থান, উপরের দিকে ওঠা, আরেক দিকটা হচ্ছে আপাত ভাবে নিচের দিকে নেমে যাচ্ছে বলে মনে হলেও সে আসলে নিচের দিকে নামে। আজকে আমরা এই কোভিডের আক্রমণে নানান ভাবে আমাদের মনে হচ্ছে যে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, কিন্তু আমাদের অনেক রকম ভুলের মধ্যে আমরা লক্ষ্য করি। যেমন আমি একটা জায়গায় থাকি, তার পাশে একটা বড় ছাদ আমার বাসার সঙ্গে লাগানো। সেই ছাদটা এতদিন খালি পড়েছিল। এখন সেই ছাদে বাগানে ভরে গেছে। বাগানের মধ্যে যে এত সৌন্দর্য প্রীতি এবং ফুল প্রীতি বা বাগান প্রীতি আছে, এটা কিন্তু জানতাম। কিন্তু আমরা দেখলাম যে এই কোভিড এসে মানুষকে সে অবকাশটা দিয়েছে, যে অবকাশের থেকে আমরা অনেক নতুন ভাবনা করতে পারি। এই যে আমাদের আজকাল মিটিং কনফারেন্স সব কিছু চলছে অনলাইনে, এটা কি আমরা আগে কল্পনা করতাম? আমরা তো করতাম। বহু মানুষ বহু বই লিখে দিচ্ছে, বহু শিল্পী ঘরের মধ্যে বসে বসে মানে অনুশীলন করেছে সঙ্গীতে। যেমন বহু চিত্র শিল্পী অনেক ছবি এঁকেছে। মানে আমরা যখন এই কোভিডটা থামবে, তখন আমরা দেখব যে মানুষ অসংখ্য কাজ করেছে, এমন কাজ যে কাজ তার করার কথা ছিল। সুতরাং কোন নামাই নামা নয়, ওঠাও যেমন ওঠা, নামাটাও তেমনি। আমাদের যখন বড় বড় যুদ্ধ হয়েছে পৃথিবীতে, তখন সবচেয়ে বেশি আবিষ্কার হয়েছে, সবচেয়ে বেশি না হলো বিপুল আবিষ্কার। তো সুতরাং আমাদের পিছিয়ে যাওয়া বলে কিছু নেই। আমাদের শরীরের দিকে তাকালে বোঝা যায় যে আমাদের পা দুটো কোন দিকে চলাচ্ছে, পিছনের দিকে না সামনের দিকে? আমাদের পা দুটো তো সামনের দিকে চলে। মানুষের দিকে তাকালেই বোঝা যায়। মানুষের হাত কোন দিকে, যখন হাতে তখন হাত কোন দিকে যায়? সামনের দিকেই যায়। মানুষের চোখ কোন দিকে, পিছন দিকে না সামনের দিকে? নাক কোন দিকে?
সামনের দিকে, নাকটা পিছনেও তো হতে পারতো, তাহলে পরে আমরা খাওয়ার ঘ্রাণটা পেতাম না। সুতরাং মানুষের সবকিছুই কিন্তু সামনে চলে আসে এবং মানুষ সামনে চলেও। তো সেই জন্য মানে কোনো কিছুতেই হতাশ হওয়ার কোনো কিছু নেই। যেটা পজিটিভ তার মধ্যেও যেরকম ইতিবাচক, তার মধ্যেও যেমন ইতিবাচকতা থাকে। যেটাকে আমরা আপাতভাবে ভাবতে নেগেটিভ, তার মধ্যেও ইতিবাচকতা থাকে। কারণ একটা কথা আমি একবার পড়েছিলাম যে দুঃখ আসে সুখকে বাড়ানোর জন্য, দুঃখ আসে সুখকে বাড়ানোর জন্য। ওই দুঃখটা না আসলে, দিনে রাত করে বাপের বাড়িতে না গেলে এবং পরে ফিরে এলে যে আনন্দ, সেই আনন্দটা আমরা পেতাম। সেই জন্য সবকিছুতেই আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে সবকিছুতেই আমাদের সৃষ্টিকর্তার কাছে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। আমরা যেটাকে ভালো মনে করছি সেটার জন্য, যেটাকে আমরা আপাত দৃষ্টিতে আমাদের বিপর্যয় মনে করছি সেটার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকেন। আমার তো মনে হয় যে আরো বেড়েছে এখন, জানি না কোভিডে সেই কতটা সাহায্য করেছে। তো ফেলের সঙ্গে একটা এল যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আপনারা সবাই ভালো থাকেন। আমাদের যতটুকু কাজ করার দরকার তার থেকে আমরা যেন আরো বেশি কাজ করি, এবং বেশি কাজ করলে আমাদের সবার সমৃদ্ধি আরো বাড়বে। সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি থাকতে পারলাম না এবার, কারণ আমার বয়স খুব ভালনারেবল, এবং ডাক্তাররা কেউ বলছেন যে এখনো তুমি বেরিও, আর একটু যাক তারপরে বেরো। তো সেই জন্য আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হলো না, কিন্তু ওই যে 1 বছর পরে খবর পেলেও সেটা মানে মানে সেটা যে ওই ঘটনায় আপনাদের সঙ্গে দেখা না হলেও এটা যে দেখাই, এটা যেন আমরা মনে ধন্যবাদ। আমরা পরিশেষে স্যারকে পেলাম এবং স্যারের মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। আমরা স্যারের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। আমরা আমাদের হাতে সময় আছে, আমরা আরেকটু কথা শুনতে পারি। সাইফ স্যারও কিছু বলবেন, আমি সাইফ স্যারকে অনুরোধ জানাবো একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। ইন্টেনশনাল, কারণ আমি যেই সেকশনগুলো নিয়ে কথা বলবো অবশ্যই সেটার মধ্যে আগে যেটা সেকশন ছিল আমার মাথায় আসলো শাফি তো নিজের প্রশংসা নিজে করবে না, তাহলে এটা সবচেয়ে ভালো হয় যে এমডি স্যারের মুখ থেকে যদি আরেকটা সেকশনের কথাটা আসে। বাট আমাদের মধ্যে কিন্তু কোনো কথা হয়নি, কোনো প্ল্যান হয়নি কে কি বলবে। ইভেন আমরা যখন 4 জন কথা বললাম, আমরা 4 জন কিন্তু মানে এমডি স্যার সহ আলাদা আলাদা পয়েন্ট কভার করে গেছি। আমাদের মধ্যেও কিন্তু কোনো প্ল্যানিং ছিল না যে কে কিভাবে কি করবো। থ্যাংক ইউ স্যার। ইট ইজ কল্ড সিনক্রোনাইজেশন। আর যেটা হচ্ছে যে আলটিমেটলি এমডি স্যারকে দিয়ে আর্কিটেকচার সেকশনের কথাটা বলানো, দ্যাট ইজ কল্ড ম্যানেজমেন্ট। ইউ মেক ইট হ্যাপেন, ইউ মেক ইট ওয়ার্ক। এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ। দ্যাট ইজ কল উই হ্যাভ এ গুড ম্যানেজার। রহিম সাহেব উনি একটু কথা বলতে চাচ্ছেন, আমরা ওনাকে 1 মিনিট অ্যালাউ করি স্যার। আমার আবেগে আমি এখানে চলে আসলাম। মন ভালো তার, সব ভালো তার। আমাদের ছোট ডাইরেক্টর সাহেবের যে কথা, আমি সবকিছুই মনে করি যে আমি সবার ভালো চাই। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে আর্ট রিসার্চটা এরকম একটা জিনিস, এটা বেটার অফ এক্সপিরিয়েন্স, অনেক দিনের সাধনার পরে এটা আসে। কিন্তু এখানে একটা এক্সেপশন যে আমাদের আর্কিটেক্ট ডাইরেক্টর সাহেবের যে কাজ সেটা গড গিফটেড, আমি যেটা মনে করি। এটা আমাদের এসএল এর জন্য বিশাল একটা পাওনা। আমরা সবাই
যারা আর্কিটেকচার করতেছি, এতদিন যা কিছু করে আসছি, আমার মনে হয় আমাদের পেট চালানোর জন্য করে আসছি। কিন্তু এখন দেখতেছি যে আর্কিটেকচার যেটা আমরা এখন নতুনভাবে করতেছি, সেটা রিয়েলি অন্য সবার দৃষ্টি আকর্ষণ করছে এবং সাইডের লেভেল থেকেও কথা আসছে, অনেকে ছবি তুলতে আসে। এটা আমরা নিজেরা, আমরা যারা আছি এতদিন যেভাবে কাজ করে আসছি, এখন আমরা ডাইরেক্টর সাহেবের কাজ নিজেরা এখন স্টাডি করি, ফলো করার চেষ্টা করতেছি, যাতে নাকি আমরা ওইরকম কিছু কাজ করতে পারি। এতদিন যা করে আসছি ওগুলি সব ভুলে যেতে যাচ্ছি। এখন আমাদের সবাই সহযোগিতা লাগবে এবং আমরা যে বট গাছের ছায়ায় আছি এবং সেই বট গাছের আমরা হচ্ছে ডালাপালা। সত্যিকার অর্থে এমডি সাহেবের এই যে, আমি এমডি সাহেবকে যেটা বলছি যে এটা আমাদের প্রজেক্টের কস্ট কিছুটা হয়তো বেড়ে যাবে, বিল্ডিংয়ের কস্ট কিছুটা বেড়ে আসবে, কারণ আমরা ম্যাটেরিয়ালস, নতুন ম্যাটেরিয়ালস ইউজ করতেছি। এটা যদি ভালো জিনিস দিতে চাই তাহলে ভালো দামও নিতে হবে। তা আমার যেটা এই বিষয়কে আমি যেটা বলেছি সেটা হলো যে আমাদের বিল্ডিং কস্ট বাড়ুক, কিন্তু এটার আমাদের ইয়েটাও, ভ্যালুটাও আমাদের অ্যাড করতে হবে, যাতে নাকি আমাদের সেটা পোষায় যায়। কিন্তু এই জিনিসটা সুন্দর রাখার জন্য আমাদের সবারই প্রচেষ্টা থাকতে হবে। দোয়া করি এসিএল অনেক আগে যাক এবং আমাদের নিজেদের সহযোগিতায় সেটা সম্পূর্ণ হবে। ধন্যবাদ সবাইকে। আমি এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা স্বল্প পরিসরে সংক্ষিপ্ত আয়োজনের মধ্যে দিয়ে আজকের এই প্রোগ্রামটা শেষ করব। সেই অর্থে আমরা বাইরে অনেককে আমরা দাওয়াত দিনে বা দাওয়াত ইচ্ছাকৃতভাবে দাওয়াত দেওয়া হয়নি। চলে আসবেন। প্রথমে আমি, আমাদের মনে হয় ইউনাইটেড ট্রেডিং থেকে আহাদ স্যার আসছেন, স্যারকে আমি জানাবো স্যারের ফুল নিয়ে আসার জন্য। মঞ্চে যারা উপবিষ্ট আছেন তারা সেই শুভেচ্ছা গ্রহণ করবেন। যেহেতু মাত্র 3 থেকে 4 জন আসছেন। তারপরে আসবেন বোধহয় কে, আইডিএলসি। তারপরে কে আসছেন? আইডিএলসি। আমরা ভবন, নিরালা ভবন। ধন্যবাদ নেটওয়ার্ককে। আমরা কাজ শুরু করবো পরবর্তীতে। ধন্যবাদ ইউনাইটেড ট্রেডিংকে। আমাদের ডিরেক্টর টেকনিক্যাল স্যারকে ওনারা শুভেচ্ছা উপহার দিচ্ছেন। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের মাঝে আর কেউ সম্ভবত নেই। শুরু হবে 2টা এবং 2:15-এর মধ্যে সেটা শেষ হয়ে যাবে। তারপরে আমাদের কয়েকটি ইনডোর ইভেন্টস আছে। আমরা আশা করি এমডি স্যার এবং ডিএমডি স্যার ছাড়া অন্য যারা আছেন সকলেই সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলে আসছি। সেটা থেকে, সে জড়তা থেকে বের হয়ে আসার জন্যই সেই অনুষ্ঠানের আয়োজন করেছেন। বিশেষ করে এটার আহ্বায়ক আমাদের শাফি স্যার। আমরা আশা করি আপনারা সহযোগিতা করবেন। তো আমাদের প্রথম পর্ব এখানে আমি শেষ করার জন্য বলবো এবং এমডি স্যারকে শেষ করে এমডি স্যার, ডিএমডি স্যার এবং আমাদের ডিরেক্টর স্যাররা যার যার টেবিলে চলে যাবেন। এসিএল পরিবারের যে সকল সদস্য এবং কর্মকর্তা আছেন আপনারা আপনাদের অবস্থানে চলে যাবেন। আপনাদের সেখানে নাস্তা এবং কেক চলে যাবে এবং যারা আমাদের বাহির থেকে গেস্ট আসছেন এবং মিডিয়ার লোক আছেন তাদেরকে পাশের রুমে নাস্তার ব্যবস্থা করা আছে, সেখানে তাদেরকে মনির ভাই আহ্বান করবেন। আমি এমডি স্যারকে অনুরোধ করবো প্রথম পর্বের এখানে সমাপ্তি ঘোষণা করার জন্য। ধন্যবাদ সবাইকে। আশা করি সারাটা দিন আনন্দে কাটবে, ভালো থাকবে এবং আগামী একটা বছর আমরা সবাইকে নিয়ে সুস্থ থাকবো, আরও আগায় যাবো সেই প্রত্যয় নিয়ে আমরা আজকের প্রথম অনুষ্ঠানটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
ওকে, সবাই রেখেছেন বিচার, ঠিক আছে? এখন না যাবে না, বলি এখন নিয়ে যাবেন, আমরা স্টার্ট করবো, তখন স্টার্ট বলবো, তখন আপনি শুনেন। ওকে, পজিশনে নেন। এরপরে হাত দেওয়া যাবে না, হাত দিলে কিন্তু ডিসকোয়ালিফাই হবেন। বিস্কিট রাখুন। নিচে সব সবার হাত নিচে। ওকে, আপনি ছেড়ে দেন। রেডি হয় না? হ্যাঁ, ওকে, স্টার্ট। রেডি। আস্তে 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 আস্তে, খুব আস্তে, সময় নেন, সময় নেন। নো কমেন্টস, আমরা দেখতেছি। চলে যান, আপনি বেরিয়ে যান, থাকছি আর থাকবো। আপনি বেরিয়ে যান, আস্তে 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 আস্তে, একটু খুব আস্তে, যত তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করবেন না। এই আপনি চলে যান, আপনি পাশে দাঁড়ান, আস্তে 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 আস্তে। হ্যাঁ, আপনি চলে যান। জাকির ভাই। পরে সরার দরকার নাই, বসে থাকেন, সিটে বসে থাকেন না। আচ্ছা, না থাক থাক, দেখতেছি। আস্তে 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 আস্তে, খুব খুবই মনে হয় পেরে যাচ্ছে, খুবই ফেলে ফেলে ফেলে। শাহিন, শাহিন, নেক্সট শাহিন। এখনো তিনজন এখনো আছে। আমার খুব এটা আছে, হয়ে গেছে, হয়ে গেছে। তিনজন পেয়ে গেছি আমরা। তিনজন আমরা পেয়ে গেছি। আসেন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। চমৎকার, খলিল চমৎকার। ফার্স্ট, শাহিন সেকেন্ড। আপনি? এর নাম কি ছিল? এর নাম কি ছিল? মাজারুল থার্ড, কবির ফার্স্ট, শাহিন সেকেন্ড। এবার চেয়ারগুলো আমরা নিয়ে যাই, যা জায়গায় চেয়ারগুলো নিয়ে যাই, সব পজিশনে চেয়ারগুলো নিয়ে যাই। আমাদের এই আয়োজনের সাফল্য এবং সবার সহযোগিতা ছিল সেই প্রেক্ষিতে আমরা ধন্যবাদ জ্ঞাপনের জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের পরিচালক টু মহোদয়কে। প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন, কারণ আসলে এটা একটু লেট প্ল্যানিং ছিল, ওনারা যেটা বললেন। আসলে আমরা যদিও করোনার ব্যাপারে গতবার অনেক সাবধান বেশি থাকতে হয়েছিল, সেজন্য আমরা এটা করতেই পারিনি। এবার আসলে সবকিছু গতবার রাতেরই করার মতো সিচুয়েশন আমাদের ছিল। সবকিছু মিলে সার্বিক কাজের চাপ বলি আর সমস্ত প্রিপারেশন প্লাস এগেইন আবার ওমিক্রনের একটা ভয়, স্পেশালি আমরা যখন মেইন প্রোগ্রামটা করি অনেক সিনিয়র্স থাকেন, বাইরে থেকে মানুষ আসেন, সেই হিসাব করে আসলে আমরা আসলে ওই লার্জার স্কেলে ফার্স্টে চিন্তা করিনি। সেই জন্য আমি কিছুটা আন্তরিকভাবে দুঃখিত আছি, মানে দুঃখ প্রকাশ করছি যে আমরা সবাইকে নিয়ে করতে পারলাম না উপরে, কারণ ঘরটা কিন্তু এক্সটেনশন বেসিক্যালি আপনাদের জন্যই করা, আমাদের সবার জন্যই করা, সবাই তো একসাথে দিনটা উপভোগ করতে পারি বড় ওকেশনে। বাট এনিওয়েজ ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন, আশা করি দিনকে দিন হয়তো পরিস্থিতি ভালোর দিকে যাবে, তো আগামী বছর যাতে সবাই একসাথে করতে পারি সেরকম একটা আশা আমি রাখছি অন্তত ইনশাল্লাহ। আর যেহেতু আমরা খুব শর্ট টাইমের পরও খুবই দ্রুত, আমি মনে হয় শুধু একদিন সাইডে গিয়ে বোধহয় বলরাই হঠাৎ করে ধরলাম যে এটা বোধহয় আমরা মিস করে যাচ্ছি, এবার বোধহয় এটা অন্তত করা উচিত, কারণ শুধু একটা আনন্দ দিনটা উদযাপন করার মধ্যে কিছু আনন্দ থাকা উচিত। আর তাছাড়া আমরা পারস্পরিক যে সম্পর্ক, কাজের বাইরেও যে একটু আনন্দ হওয়া, সেটা প্রয়োজন আছে আমি অবশ্যই মনে করি, সেই জন্য এটা করা। যাই হোক, আজান আবার পড়ে গেল, সো আমি কথাটা খুব বেশি লম্বা করতে চাচ্ছি না। দেখেন আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা সময় নিয়ে সবাই থেকেছেন, চেষ্টা করেছেন পার্টিসিপেট করার জন্য, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য পূর্ণ থাকুক। আসসালামু আলাইকুম। আর সবারই তো বাসা জড়াটা তারা আছেই। ব্যাপার হলো যে স্পেশাল থ্যাঙ্কস টু শাফি, যে লাস্ট মোমেন্টে ও এটা অর্গানাইজ করার আইডিয়াটা দিল, যে আগের বার তো কেউ অ্যাটেন্ড করতে পারে না, বাট এবার সবাই কিনে যদি অ্যাটেন্ড করা যায়, অ্যাটলিস্ট কিছু একটা করা। দেন স্পেশাল থ্যাঙ্কস টু দ্য অর্গানাইজিং কমিটি এবং আজকে যারা পুরো প্রোগ্রামটা সঞ্চালন করেছেন, যে খুব সুন্দরভাবে পুরো প্রোগ্রামটা ওনারা ফার্স্ট টু লাস্ট যেভাবে কন্ট্রোলড ওয়েতে আগায় নিয়ে গেছেন, আসলেই প্রশংসার দাবি রাখে। আর তারপরে আমার কাছে মনে হয় যে ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আরো বেটার কিছু হয়তো বা করা যাবে। এটা তো 2 দিনের নোটিসে, সবই দেখি 2 দিনের নোটিসে হচ্ছে। আমি 2 দিনের নোটিসে ফ্লাই করে আসছি, আর এখানে 2 দিনের নোটিসে প্রোগ্রাম এত সুন্দর অর্গানাইজ হয়ে গেছে, সবই ভালো দেখে। যাক, আলহামদুলিল্লাহ সব ভালো মতো যেহেতু শেষ হয়েছে, আশা করি এখন প্রাইজ গিভিং সেরেমনিটা খুব সুন্দর করেই হবে। সবাই দোয়া রাখবেন। থ্যাংক ইউ। বেলুন শুটিং দুটো টিমের মধ্যে হয়েছিল, আপনারা জানেন। আমি আমাদের এখানে যে টিমের যে প্রধান আছেন ওনাকে আহ্বান করব মঞ্চে এসে। টিম, আচ্ছা, বেলুন শুটের টিমের রানার আপ হয়েছিলেন এম টিমের সকল সদস্যকে সহ আমাদের ক্যাপ্টেন সাহেবকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য, প্লিজ। এম টিম এবং তার যারা সহযোগী ছিলেন, পার্টিসিপেন্ট ছিলেন এম টিমের রানার আপ টিমকে। আমিও ছিলাম। শাহিন
আমাদের বিস্কুট প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মাননীয় চিফ গেস্ট কাছ থেকে পুরস্কার তুলে নিচ্ছেন, অংশগ্রহণ করছে। হ্যাঁ, বিস্কুট খায় প্রথম পুরস্কার নিচ্ছেন কবি বিগ হ্যান্ড আমাদের চিফ গেস্ট, এবং অনুরোধ করছি পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাননীয় পরিচালক দ্বয়। বিগ হ্যান্ড প্লিজ। আমাদের আজকের চিফ গেস্ট এবং আমাদের আহ্বায়কের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অজিফা আসছেন। অজিফা, বিগ হ্যান্ড ফর অজিফা করেছে, এবং সে এটা সহ আরো একটা পুরস্কার পেতে যাবে আমার মনে হয়, যত জানেন। ইকরা প্রথম স্থান অধিকার করেছে। ইকরা প্রথম লাইনে বিজয় অর্জন করছিলেন সারোয়ার এবং অজিফা যৌথভাবে, তারা খুব গিফট তুলে নিচ্ছেন। চমৎকার। তার পুরস্কার তুলে নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পরিচালক দ্বয়। প্লিজ বিগ হ্যান্ড, বিগ হ্যান্ড। নজরুল সাহেব এবং মনোজ, মিস্টার মনোজ, দুইজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তবে মনোজ, এই টাকা ভাগাভাগিতে যেন কোনো গন্ডগোল না হয়, হ্যাঁ, যেন সালিশ করতে না হয়, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, বিগ হ্যান্ড, বিগ হ্যান্ড। যৌথভাবে নজরুল এবং মনোজ। তৃতীয় লাইন স্যার, বকুল স্যার এককভাবে, স্যার ভাগ দেওয়া যায় না? ইনশাআল্লাহ। হ্যাঁ, ডিএম স্যার। আমাদের প্রথম চমৎকার। বিগ হ্যান্ড, বিগ হ্যান্ড। সুমন মুখার্জি তুলে নিচ্ছেন আমাদের ডিরেক্টর দ্বয়ের নিকট থেকে। জি, দুইজনই পার্সেস, এই যোগসূত্র ছিল খুব চমৎকার। পার্সেস থেকে আমার মনে হয় এখানে ভাগাভাগিতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যাই হোক, অলরেডি 5:27 বেজে গেছেন, আমাদের সময় চলে যাচ্ছে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে আবার। এবং যারা অর্গানাইজ করেছেন, শুধু তারা না, আসলে একক হয়তো করা সম্ভব না, এর পিছনে অনেকেই কাজ করেছেন, আমাদের অফিসে অনেকেই কষ্ট করেছেন, যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আর বক্তব্য লম্বা না করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনশাল্লাহ আবার পুরো দমে আমরা কাজ করব। আগামীতে আরও ভালো কিছু হবে সেই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।